দমদমে যখন ফ্লাইটটা ল্যান্ড করলো তখন ঘড়িতে দুপুর 12টা। এয়ারপোর্টে কিছু প্রবলেম হওয়ায় লন্ডন থেকে লাগেজ কলকাতায় এসে পৌঁছবে কাল। কথাটা যতবার ভাবছে অন্তরীপের মাথাটা গরম হয়ে যাচ্ছে। এসি ট্যাক্সি ঠান্ডা হাওয়াও মাথার টেম্পারেচারকে কমাতে পারছে না। কোনো মানে হয়? কিছু না কিছু একটা ঝামেলা লেগেই আছে যেন। আজ 5 বছর বাদে লন্ডন থেকে কলকাতা ফিরছে ও। মনটা এমনিতে সকাল থেকে বেশ খুশি খুশি ছিল, কিন্তু এই লাগেজ পাওয়ার প্রবলেমটাই মোটটা খিচ খেয়ে গেল ইউনিলিভার কোম্পানির প্রাক্তন এক্সিকিউটিভ হেডের। হ্যাঁ, প্রাক্তন, কারণ অন্তরীপ চাকরিটা ছেড়ে পাকাপাকিভাবে ইন্ডিয়া ফিরে এসেছে। আর লন্ডনের চিকেন বার্গার পোষাচ্ছে না ওর। এবার মায়ের হাতের মুরগির মাংসের ঝোল আর গরম ভাতই দরকার। আর এতদিনে যা টাকা পয়সা জমিয়েছে, এতে পার্টনারশিপে একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শুরু করাই যায়। ছোটবেলার বন্ধু ফ্রেন্ড তীর্থর সঙ্গে এ নিয়ে সব কিছু ফাইনাল হয়েও গেছে। তীর্থ নিউ আলিপুরে ওদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজও শুরু করে দিয়েছে। অন্তরীপ এতদিন সবটা দেখেছিল স্কাইপ, ফেসবুক আর জিমেইলে। এবার ফাইনালি কাল পরশুর মধ্যে লাইভ নিজের অফিস দর্শন হবে। এইসব ভাবনার মাঝেই ওদের বালিগঞ্জের ফ্ল্যাটের সামনে ট্যাক্সিটা থামল। এসি থেকে নেমেই ওর যেন মনে হলো জ্বলন্ত বার্নারের মধ্যে ওকে কেউ ঢুকিয়ে দিয়েছে। ওরে বাবা, কি রোদের তেজ, যেন সেদ্ধ করে দেবে। এর মধ্যে ফ্ল্যাটের লিফটে কাজ চলছে। অগত্যা 7 তলা সিঁড়ি ভেঙে ঘাম আর গরমে অলমোস্ট গলে গিয়ে ওর নিজের ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। দরজার বেল বাজিয়েই ভাবলো মা ওকে এইভাবে হঠাৎ দেখলে বেশ সারপ্রাইজড হবে, শিওর। ইচ্ছে করেই আজ আসল ব্যাপারটা মাকে চেপে গিয়েছিল তাই। এইসব ভাবনার ভিড়েই হঠাৎ দরজাটা খুলল। কোলাপসেবল গেটের ওপারে একটা অজানা মুখ। ফর্সা, বেশ সুন্দরী, লম্বা চুল বিনুনি বাঁধা অগোছালো ভাবে। সাদা রঙের চুড়িদারে খারাপ লাগছে না। 1 সেকেন্ডের জন্য এই অজানা রমণীর মিষ্টি মুখটা বেশ চোখে লাগলো অন্তরীপের, কিন্তু 2 সেকেন্ডেই প্রশ্ন এসে মাথায় উকি দিল, এই মেয়েটা আবার কে? তবে অজানা রমণী প্রশ্নের কোনো উত্তর না দিয়েই নির্বিকার ভাবে বলল, দেখুন, আমাদের কিছু লাগবে না, ধূপ, অ্যাকোয়াগার্ডের জল সবই আছে, থ্যাংক ইউ। কথাটা বলেই মুখের ওপর ধাম করে দরজাটা বন্ধ করে দিল। যা বাবা, কি হলো? কে এই মেয়েটা? ওদের ফ্ল্যাটেই বা কি করছে? এতগুলো প্রশ্ন নিয়ে অন্তরীপ আবার বেল বাজালো। দরজার ওপারে অজানা রমণী আবার দর্শন দিয়ে বলল, আপনি কি কোনো এনজিও থেকে এসেছেন সাহায্য চাইতে? নাকি কেউ মারা গেছে, শ্রাদ্ধের জন্য সাহায্য চাই? সরি, আমি একদম বুঝিনি। আমি ভেবেছিলাম প্রথমে কোনো সেলসম্যান। না, আর চুপ করে থাকা যায় না। অন্তরীপ এবার গলার আওয়াজ বার করল, অদ্ভুত তো, কি সব বলছেন? আমি সেলসম্যান কোন দুঃখে হতে যাব? আর আমাকে দেখে কি এত গরিব মনে হয় যে আত্মীয় শ্রাদ্ধের জন্য সাহায্য চাইতে আসবো? এনিওয়ে, আপনি নিজেকে আমাদের ফ্ল্যাটে কি করছেন? আপনাদের ফ্ল্যাট? এই ফ্ল্যাটটা শ্রীমতী চয়নিকা ভট্টাচার্যের।
বুঝেছেন? আপনার ফ্ল্যাট নম্বরে কোনো গন্ডগোল হচ্ছে। কথাটা শেষ করেই অজানা রমণী আবার মুখের উপর ধাম করে দরজাটা বন্ধ করে দিল। এবার অন্তরীপ বেশ রেগেই বেলটা টিপল। দরজা খুলতেই গলার স্বরটাকে সপ্তকে চড়িয়ে বলল, অনেক হয়েছে, এইভাবে বারবার দরজা বন্ধ করে দেওয়ার মানে কি? আর আমি নিজের ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের মালকিন নিজের মাকে চিনব না? এটা কোনো প্রশ্ন হলো? এই চেঁচামেচির আওয়াজ শুনে এতক্ষণে ভেতরের ঘর থেকে অন্তরীপের মা হাজির ড্রয়িং রুমে। হঠাৎ দরজার ওপারে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তো অবাক। একগাল হাসি মুখে তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে বলল, তুই এখানে এখন? আর কি হয়েছে? বাইরে দাঁড়িয়ে আছিস কেন? নীর, তাড়াতাড়ি কোলাপসেবলটা খোল। এটা আমার ছেলে অন্তরীপ। সেই দিন দরজা খোলার পরও অন্তরীপের রাগটা কমেনি। তার মানে এই অজানা রমণীর নাম নীর। তখন অবশ্য নীর বেশ ইতস্ততই হয়ে গিয়েছিল। যাদের বাড়িতে পেইং গেস্ট থাকে তারই ছেলেকে চিনতে পারেনি। তাও কিছু কথা সাজিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করেছে। আসলে আপনাকে তো কখনো সামনাসামনি দেখিনি, আর আপনার যা ফটো এই বাড়িতে দেখেছি সেখানে তো আপনি বেশ মোটা। এই রকম ঋত্বিক রোশনের মতো চেহারার কেউ হবে যে সেটা স্বপ্নেও ভাবিনি। কথাটা কি ইনসাল্ট করে বলল না কমপ্লিমেন্ট দিল অন্তরীপ ঠিক বুঝতে পারল না। হ্যাঁ, 5 বছর আগে ওর ওজন 120 কিলো ছিল, কিন্তু লন্ডনে থাকার সময় জিম আর ডায়েট করে মাসকিউলার বডি বানিয়েছে। তবে সেটা ঋত্বিক রোশনের মতন কিনা সে নিয়ে ওর সন্দেহ আছে। তাই আর এই মেয়ের সঙ্গে কোনো কথা না বাড়িয়ে গম্ভীরভাবে নিজের ঘরে চলে গেল অন্তরীপ। মা, তুমি পেইং গেস্ট রাখলে কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করলে না। আর জিজ্ঞাসা করা তো দূরে থাক, একবার জানালে না অবধি। চোখ দুটো গোল গোল করে একরাশ রাগ অভিমান নিয়ে অন্তরীপ কথাটা বলল। কিন্তু মা নির্বিকার ভাবেই উত্তর দিল, আস্তে কথা বল, পাশের ঘরেই মেয়েটা আছে, শুনলে খারাপ ভাববে। আর পেইং গেস্ট রেখেছি, বেশ করেছি। তুই তো 5 বছর লন্ডনে দিব্যি কাটিয়ে এলি, আমি এখানে একা একা কি ঘরের কড়িকাঠ বুনবো? আর তোকে বলিনি কারণ আমি জানতাম শুনলেই তুই না করে দিবি। ছোটবেলা থেকেই তো গোমরা মুখ, কারোর সঙ্গে মিশতে পারিস না। মা, আমি গোমরা মুখ না, ইন্ট্রোভার্ট। একটা পার্সোনালিটি রেখে চলি, বুঝলে? বুঝলাম, এবার তুই নিজের পার্সোনালিটি নিজের কাছে রাখ। আমি রান্না করতে গেলাম কিচেনে। আর হ্যাঁ, ঘরে এসিটা বাড়িয়ে দে, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলেই মা রান্নাঘরে চলে গেল। অন্তরীপকে যেন পাত্তাই দিল না। মা এখনো ওকে সেই ক্লাস 1-এর বাচ্চার মতোই ট্রিট করে। ধুর, ভালো লাগে। কাল থেকেই মায়ের ডায়লগগুলো শুনে অন্তরীপের মুডটা খিচ খেয়েছিল। আর এই বাড়িতে ওদের সঙ্গে বাইরের একটা মেয়ে 24 ঘন্টা থাকবে, এটা ওর মোটেও পছন্দ না। এই সব ভাবছিল সকালবেলা ঘুম থেকে উঠে। তখনই দরজা ভেদ করে বাইরের মেয়ে ঘরে ঢুকলো কফির কাপ হাতে। গোলাপি রঙের ওড়নায় কি আজ ওকে একটু বেশি মিষ্টি লাগছে। কথাটা 1 সেকেন্ডের জন্য মনে এসেও মিলিয়ে গেল। যতই মিষ্টি লাগুক, এইভাবে সাত সকালে বাইরের একটা মেয়ে নক না করে ঘরে ঢুকবে? তাই বেশ গম্ভীরভাবে নিজের সমস্ত পার্সোনালিটিকে
একত্রিত করে বলল, দেখুন, আমার ঘরে এইভাবে যখন তখন না বলে ঢুকবেন না। আর কফি দেওয়ার জন্য মা আছে, কাজের লোকও আছে। আপনি এইভাবে দরকার ছাড়া যে কোনো সময় যে কারোর ঘরে আসবেন না। কথাটা এমন ভাবে মুখের উপর বলল যে বাইরের মেয়ের মিষ্টি মুখটা লাল হয়ে গেছে। তবে এটা রাগে না লজ্জায় অন্তরীপ ঠিক বুঝল না। আর কিছু বোঝার আগেই নীর কফির কাপটা টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ফাঁকা ঘরে তখন অন্তরীপের হঠাৎ মনে হলো, একটু কি বেশি রুড হয়ে গেলাম? আসলে আজকাল নিউজে এত কিছু শুনে, ভাড়াটের হাতে বাড়িওয়ালা খুন, সুন্দরী পেইং গেস্ট বাড়ির সব কিছু চুরি করে ফেরা, এইসব হেডলাইন্স পড়ে বাইরের অচেনা অজানা কারোর ওপরই বিশেষ বিশ্বাস করতে ইচ্ছে করে না। তাই সেই রাতে খাবার টেবিলে অন্তরীপ মাকে ডিরেক্টলি কিছু প্রশ্ন করল। মা, ওই মেয়েটা মানে নীরের পুলিশ ভেরিফিকেশন করিয়েছো? পুলিশ ভেরিফিকেশন? কি বলছিস? আর ও আমার সঙ্গে 2 বছর হলো আছে। ওর ভোটার কার্ড প্যান কার্ড তো প্রথম দিনই দেখিয়েছিল। মা, মানে শুধু ভোটার কার্ড প্যান কার্ড দেখে তুমি থাকতে দিয়ে দিলে? জানো, ওগুলো সব ফেকও হতে পারতো। যাই হোক, তো ওই মেয়েটা করেটা কি? একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। এছাড়া একটা এনজিওতেও কাজ করে, থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। আমিও টুকটাক সাহায্য করি। বুঝেছি, এই সোশ্যাল ওয়ার্কের জন্য তার মানে তোমার কাছ থেকে ভালোই টাকা নিয়েছে। আদৌ সেই এনজিও আছে তো? আমার তো সন্দেহ হচ্ছে শুনে। অন্তরী, তুই কারোর ব্যাপারে না জেনে শুনে এইভাবে কমেন্ট করিস কি করে? জানি না বলেই বলছি মা। একা বয়স্ক মহিলা পেয়ে অনেকেই তার সুযোগ নেয়। তোমার পুলিশ ভেরিফিকেশনটা করিয়ে নেওয়া উচিত ছিল। কথাটা এক নিঃশ্বাসে বলেই অন্তরীপের চোখ পড়ল নীরের ঘরের দরজার দিকে। গম্ভীর মুখে দরজার সামনে দাঁড়িয়ে নীর, দৃষ্টিটা খুব দৃঢ়। তবে আজ আর চুপ করে না থেকে নীর অন্তরীপের কাছে এসে জবাবটা দিল, আমি বুঝতে পারছি আমার এই বাড়িতে থাকাটা আপনার পছন্দ না। চিন্তা করবেন না, আর 1 মাসের মধ্যেই আমি কোনো লেডিস হোস্টেলে চলে যাব। তবে যাওয়ার আগে আপনাকে আমার সাথে 2টো জায়গায় যেতে হবে, 1 পুলিশ স্টেশন আর 2 এনজিও। পুলিশ স্টেশন কারণ যে ভেরিফিকেশনটা 2 বছর হয়নি সেটা আপনি এখনই করে নেবেন। আর আমার যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সেটা জানার পর এই 1 মাস আপনার মনে একটু হলেও শান্তি থাকবে। আর 2 এনজিও, কারণ এই থ্যালাসেমিয়ার বাচ্চাগুলোকে নিজের চোখের সামনে দেখে হয়তো আপনার বিশ্বাস হবে যে ডোনেশনের টাকাগুলো ঠিক কি কি কাজে লেগেছে। আর সেটা দেখেও যদি আপনার মনে হয় যে এই ডোনেশনের জন্য কিছু টাকা দিয়ে আপনার অনেক বড় লোকসান হয়ে গেছে, তাহলে মাসিমা আজ অবধি যা টাকা দিয়েছে সব আমি সুদে আসলে মিটিয়ে দেব। আর হ্যাঁ, কালকে সকালের কফিটা আমি শুধুমাত্র মাসিমা বলেছিল বলেই আপনার ঘরে দিতে গিয়েছিলাম। তবে এরপর এই 1 মাসে আপনার ঘরে আর কখনো পাও দেব না, আই প্রমিস। কথাটা শেষ করেই নীর অন্তরীপের চোখের পলকেই ঘর থেকে বেরিয়ে গেল। এই প্রথম কারোর সামনে এইভাবে চুপ করে গেল। এতদিন নিজের পার্সোনালিটি আর গাম্ভীর্য নিয়ে বেশ অহংকার ছিল ওর, তবে আজ সেটা চূর্ণ হলো। হঠাৎ যেন মনে হলো এত দৃঢ় গলায়
ওর চোখে চোখ রেখে যে এতগুলো কথা বলে দিতে পারে, সে আর যাই হোক ক্রিমিনাল না। পরের দিন সকালে একটা ঘটনা ঘটল। অন্তরীপের মায়ের হঠাৎ করেই শ্বাসকষ্ট। অন্তরীপ তো অবাক, কাল রাত অব্দিও ঠিক ছিল, আজ সকালে তাহলে কি হলো? তবে ওর কিছু করার আগেই পাশের ঘর থেকে নীর হাজির। দৌড়ে এসে ড্রয়ার থেকে একটা ট্যাবলেটের পাতা বার করে অন্তরীপের মাকে ওষুধটা খাইয়ে দিল। তারপর ডাক্তার মুখার্জিকে ফোন করে বাড়িতে আনালো। লাস্ট 1 বছর ধরে এই ডাক্তার মুখার্জি অন্তরীপের মাকে রেগুলারলি চেক আপ করে। 1 বছর আগে একটা লাংস ইনফেকশনের জন্য এখনো মাঝে মাঝে শ্বাসকষ্টটা হয়। তবে নীর প্রত্যেক মাসে নিয়ম করে ডাক্তার দেখাতে নিয়ে যায়, আর মনে করে ওষুধগুলো খাওয়ায় বলেই কখনো বাড়াবাড়ি কিছু হয়নি। ডাক্তার মুখার্জি আর মায়ের মুখে এত কিছু শুনে অন্তরীপ সত্যি সারপ্রাইজড। ও লন্ডনে ওর কাজে এত বিজি ছিল যে কখনোই মায়ের কথা আলাদা করে ভাবেইনি। আর নীর, যাকে ও কথায় কথায় এই কদিন ধরে বাইরের মেয়ে বলছে, সে ওর মার এতটা খেয়াল রেখেছে ভেবেই লজ্জায় নিজের মাথাটা নিচে নেমে গেল। সেদিন দুপুরে অন্তরীপ প্রথম নীরের ঘরে এলো যেচে কথা বলতে। নীর আনমনে ব্যালকনিতে রাখা টবগুলোতে জল দিচ্ছিল। হঠাৎ অন্তরীপকে দেখে মুখটা গম্ভীর হয়ে গেল। আপনি এখানে? হ্যাঁ, একটু কথা ছিল। বুঝেছি। আমি আমার ঘরের ব্যালকনিতে গোলাপ, গাঁদা, নীলকণ্ঠ কেন লাগিয়েছি তার জন্য আমাকে পারমিশন নিতে হতো আপনার থেকে, তাই তো? হ্যাঁ, গোলাপ, গাঁদা, নীলকণ্ঠ মানে আমাকে এখন আপনার কাছ থেকে পারমিশন চেয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে ঘরের ব্যালকনিতে গাছ লাগানোর জন্য, এটাই বলতে এসেছেন নিশ্চয়? এ বাবা, না না, আমি তো সরি আর থ্যাংক ইউ বলতে এসেছি। কি সরি আর থ্যাংক ইউ? হ্যাঁ, আসলে লন্ডন থেকে আসার পর থেকেই আমি আপনার সঙ্গে না বুঝে মিসবিহেভ করেছি। আমার ওইভাবে কথা বলাটা উচিত হয়নি, তার জন্য সরি। আর থ্যাংক ইউ বিকজ আপনি এতদিন ধরে মায়ের এত খেয়াল রেখেছেন। সত্যি আমি গ্রেটফুল আপনার কাছে। একটা সামান্য পেন গেস্টের সঙ্গে এত ভদ্রতা না করলেও চলবে। হাজার হলেও বাইরের মেয়ে তো, চোর ডাকাতও হতে পারে। কথাটা যে নীর অন্তরীপকে ঠুকে বলল, এটা বুঝতে ওর কোনোই অসুবিধা নেই। আর সরি যে একসেপ্টেড না, সেটাও বোঝা হয়ে গেল। স্বাভাবিক, শুধু শুধু মেয়েটাকে অনেক কথাই শুনিয়েছে। নীরের জায়গায় ও নিজে থাকলেও এত সহজে রাগ ভাঙত না। এইসবের পর 2 দিন কেটে গেছে। অন্তরীপকে এখন দেখলেই নীর এড়িয়ে যায়। কথা বলা তো দূরের থাক, ভদ্রতার একটা হাসিও হাসে না। মাঝে মাঝে তাই অন্তরীপের মনে হয়, বাবা, মেয়েটার বেশ রাগ আছে। সেই রাতে এইসব ভাবতে ভাবতে গাড়ি চালিয়ে ফিরছিল সল্টলেকের রাস্তা ধরে। এখন কারণে অকারণে মাঝে মাঝেই নীরের কথা মনে হয়, কে জানে কেন। এখন রাত 9টা, রাস্তাটা বেশ শুনশান। ওর সঙ্গে প্রায় 40,000 টাকাও আছে। কালই একটা ক্লায়েন্টকে ক্যাশে পেমেন্ট করতে হবে। সেদিন অন্তরীপের গাড়িটা ফুল স্পিডেই ছিল, কিন্তু হঠাৎ জোরে ব্রেকটা দিয়ে গাড়িটা থামাতে হলো মাঝ রাস্তায়। 2 মোটর সাইকেল আচমকাই ওর গাড়িটাকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে পড়েছে। তাই অন্তরীপ বুঝতে পারছিল না যে এইভাবে ওর গাড়িটাকে আটকে বাইক দুটো দাঁড়িয়ে পড়লো কেন। কিন্তু খুব তাড়াতাড়ি সবটা পরিষ্কার হয়ে গেল।
দুটো বাইক থেকে তিনটে ছেলে হাতে ছুরি আর একটা বন্দুক নিয়ে ওর গাড়িটাকে ঘিরে দাঁড়ালো। ফাঁকা অন্ধকার রাস্তায় তখন চিৎকার করার মতনও অবস্থা নেই অন্তরীপের। ছেলেগুলো ওর দিকে বন্দুক তাক করে এগিয়ে আসছে, তাই বাধ্য হয়ে ওকে গাড়ি থেকে নামতেই হলো। আর তখনই বন্দুক হাতে ছেলেটা ওর পকেট থেকে মানিব্যাগটা বার করে ক্যাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব নিয়ে খালি ওয়ালেটটাকে রাস্তায় ছুঁড়ে ফেললো। আর আরেকটা ছেলে গাড়ির পেছনের সিটে রাখা ব্যাগটাকে টান মেরে তুলে নিল। ওই ব্যাগে শুধু 40,000 টাকাই না, প্রজেক্টের সব অফিসিয়াল ডকুমেন্টগুলোও আছে। ওই ব্যাগটা যদি চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তাই অন্তরীপ প্রায় আর্তনাদ করে উঠল, প্লিজ ওই ব্যাগটা নেবেন না, প্লিজ। কিন্তু ওর কথাটা শেষ হতেই ছুরি হাতে ছেলেটা অন্তরীপের হাতে একটা কোপ মারল। যন্ত্রণায় ওর চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে গেল। আর এই ফাঁকে ছেলেগুলো বাইকে উঠে চম্পট দিতে যাবে, তখনই হঠাৎ যেই ছেলেটার হাতে অন্তরীপের ব্যাগটা ছিল তার মাথায় কোথা থেকে একটা থান ইট এসে পড়ল। রক্তাক্ত অবস্থায় সে বাইক থেকে উল্টে পড়ল আর ব্যাগটা ছিটকে গিয়ে পড়ল রাস্তার উপর। অন্তরীপ সবটা দিকে অবাক হয়ে পিছনে ফিরতেই দেখে অন্ধকার ভেদ করে নীর চিৎকার করতে করতে ওর দিকে দৌড়ে আসছে। আর নীরের বাঁচাও বাঁচাও উচ্চাঙ্গ সঙ্গীতে সাড়া দিয়ে একটু দূরে চায়ের দোকানে বসে থাকা ছেলেগুলো 1 মিনিটের মধ্যেই দৌড়ে হাজির। ততক্ষণে অবশ্য ভয়ে বাকি দুজন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়েছে, কিন্তু রাস্তায় পড়ে থাকা ছেলেটা আর উঠেও দাঁড়াতে পারেনি। পালানো তো দূরে থাক, ওর ঠিকানা শ্রীঘরী। এইসব দেখে অন্তরীপ যেন আকাশ থেকে পড়ল। নীর এখানে কি করছে? ততক্ষণে নীর রাস্তা থেকে ব্যাগটা কুড়িয়ে অন্তরীপের সামনে হাজির। আপনি ঠিক আছেন তো? হাতে কি খুব লেগেছে? অন্তরীপ বিস্ময়ের সুরেই বলল, আপনি এখানে কি করছেন এখন? কি করে এলেন? আমাদের এনজিওটা তো এই রাস্তায় পড়ে, ট্যাক্সি খুঁজতে হাঁটছিলাম। আচমকা আপনার গাড়িটা দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কয়েকটা লোক ফাঁকা রাস্তায় গাড়িটাকে ঘিরে ধরেছে দেখেই বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই ছুটে এলাম। সব শুনে অন্তরীপ নিষ্পলক দৃষ্টিতে নীরের দিকে তাকিয়েছিল কয়েক সেকেন্ড। সত্যি নীর যদি সাহস করে এগিয়ে না আসতো আজ, তাহলে হয়তো সব কিছু শেষ হয়ে যেত। সেদিনকে থানা পুলিশ করে ট্যাক্সি ধরে বাড়ির জন্য রওনা দিতে দিতে রাত 10:30। ট্যাক্সিতে তখন শুধু অন্তরীপ আর নীর। তবে নিস্তব্ধতা ভেঙে সেই দিন অন্তরীপই কথা বলতে শুরু করেছিল। আপনি যদি আজ না আসতেন তাহলে যে কি হতো, থ্যাঙ্কস বললে আজ খুব কম বলা হবে, তো থ্যাঙ্কস বলার দরকার নেই। আর আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। বুঝেছি, এখনো আপনি আমার উপর রেগে। কি করে যে আপনার রাগটা কমাবো? টিটেনাস ইঞ্জেকশন নিয়ে। হ্যাঁ, মানে ইঞ্জেকশন? অন্তরীপ বেশ আটকে উঠল, কিন্তু নীর শান্তভাবেই উত্তর দিল, দেখুন, আপনার হাতটা ছুরির লোহাতে কেটেছে, শুধু ড্রেসিং করলেই হলো না। ইঞ্জেকশনটা না নিলে সেপটিক হতে পারে। না মানে ইঞ্জেকশন নিয়ে কি হবে? অন্তরীপ আমতা আমতা করে বলল। নীর কথাটা শুনে মুচকি হেসে উত্তর দিল, বুঝলাম,
তার মানে আপনি ইঞ্জেকশনে ভয় পান, তাই তো? কথাটা যেন অন্তরীপের পৌরসত্বে লাগলো। তখনই গলাটা দৃঢ় করে বলল, কে বলল ভয় পাই? একদম ভয় পাই না। তবে আমি ইঞ্জেকশন নিলে কি আপনার সব রাগ কমে যাবে? শিওর তো? 100% শিওর। এবার তো চলুন। না, সেই দিন টিটেনাস ইঞ্জেকশনের পর আর নীর অন্তরীপের ওপর রেগে থাকতে পারেনি। সেই দিন অন্তরীপ হাতে ব্যথা নিয়ে বেশ সিরিয়াসভাবে ওর দিকে তাকিয়ে যখন বলল, দেখো, আর আপনি আগে করতে পারবো না, এবার তুমি করেই কথা বলবো, আর এত ভদ্রতা দেখাতে পারছি না, সরি। তখন নীর না হেসে থাকতে পারেনি। ছেলেটা আর যাই হোক মনটা পরিষ্কার, খারাপ ভালো সবটাই দেখিয়ে করে। সামনে এক, পেছনে আরেক টাইপের না, বরং সেই রাতে একটা নতুন বন্ধুত্বের শুরু হয়েছিল, নীর আর অন্তরীপের বন্ধুত্বের। মানুষের জীবনটা একটা না বলা গল্পের মতন। কোন পাতায় কি লেখা আছে আগে থেকে কেউ বলতে পারে না। যেমন নীর আর অন্তরীপের। নীর তো কখনোই প্রথমে ভাবতে পারেনি এই গম্ভীর, রুট, এরোগেন্ট ছেলেটা সিগন্যালে দাঁড়িয়ে থাকা কোনো বাচ্চাকে দেখলে কখনোই খালি হাতে ফেরায় না। এই প্রবাস থেকে ফিরে আসা ছেলেটার মোবাইলের রিংটোন আমার হিয়ার মাঝে। এই ছেলেটা নামি দামি রেস্টুরেন্টের থেকেও বেশি গঙ্গার ধারে চায়ের দোকানটায় বসে গধূলি বিকেল দেখতে ভালোবাসে। এই 1 মাসে নীরের অনেক হিসেবকে উল্টে পাল্টে দিয়েছে অন্তরীপ। তাই তো সেই দিন ও হঠাৎ করে বলেই ফেলল মুখের ওপর, তুমি যে এই রকম সেটা তোমাকে দেখে বোঝা যায় না। তাই তাহলে দেখে কি বোঝা যায় একটু শুনি। প্রথমে দেখে তো মনে হয়েছিল আমার যে রামগরুরের ছানা একটা, যে হাসেই না আর অহংকারে মাটিতে পাই পড়ে না, একদম নাকুচু টাইপের। এটা যেন মনে হলো কনসাল্ট করে ইনসাল্ট। সত্যি আজ অব্দি নিজেকে আয়নায় দেখে এত কিছু কখনোই মনে হয়নি। আর আজ অব্দি কেউ এত মন দিয়ে আমার সুনামও করেনি। তবে হ্যাঁ, শুধু একটা ব্যাপারে এগ্রি করতে পারলাম না আমি, আমার নাক ঠিকঠাক একদম, মোটে উঁচু না। দরকার হলে স্কেল দিয়ে মেপে দেখতে পারো। এই কথাটার সত্যি আর কোনো উত্তর দিতে পারেনি নীর। শুধু ঠোঁটের কোণায় এক চিলতে হাসি এসে জড়ো হয়েছিল। এখন এই টুকরো কথা, টুকরো হাসি চলতেই থাকে অন্তরীপের সঙ্গে। মাঝে মাঝে একসাথে কফি শপের আড্ডায়, তো কখনো সন্ধ্যাবেলা ভিক্টোরিয়ার সামনে আইসক্রিম খেতে খেতে। অনেক দিনের জমে থাকা পুরনো না বলা কথাগুলোও হয় দুজনের। জানো অন্তরীপ, বাবা যেদিন মারা গেল, আমার সেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল, স্টার মার্কস এসেছিল। মিষ্টি নিয়ে ফিরছিলাম বাড়ি, কিন্তু সেই দিন যে আমাকে শ্মশান থেকে বাবাকে পুড়িয়ে এসে মিষ্টিমুখ করতে হবে ভাবিনি। হঠাৎ হার্ট অ্যাটাক, সব শেষ 2 সেকেন্ডে। এইসবের 2 বছর পর মাও আর থাকলো না। বাবাকে হয়তো খুব মিস করতো, ঘুমের মধ্যেই শেষ। কাকারা তারপর আমাকে বিয়ে দিতে চেয়েছিল জোর করে। কতদিনই বা টানতো আমাকে। তখনই বাড়ি ছাড়লাম। টিউশন পড়িয়ে আর বাবার পেনশনের টাকায় হোস্টেল, কলেজের খরচ উঠেই যেত। তারপর মাস্টার্স কমপ্লিট করে এই স্কুলের চাকরিটা পেলাম, আর এখন লোকের বাড়ির গেস্ট হয়ে কাটছে। নিজের আর কোনো ঠিকানা থাকলো না। নীর কথাটার শেষে
জোর করে একটা হাসি নিজের মুখে রাখার চেষ্টা করলো, হয়তো ভিজে চোখ দুটোকে ঢাকার জন্যে। আসলে অনেকদিন বাদে নিজের পুরনো জমে থাকা সব কথাগুলো কারোর কাছে বলল। তবে ও চোখের জল দেখিয়ে সান্ত্বনা চায় না, শুধু সবটা শেয়ার করে একটু হালকা হতে চায়। কিন্তু সেদিন অন্তরীপ নীরকে কোনো সান্ত্বনার কথা বলেনি, শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে, নীরের জোর করে দেখানো হাসিটার দিকে। হঠাৎ সেই দিন অন্তরীপের চোখের কোণটাও ভিজে গিয়েছিল জলে। একটা কষ্ট এসে জমেছিল মনের ভেতর। কষ্টটা ছিল নীরের জন্য। এই সব টুকরো মুহূর্তগুলোর মাঝেই 6 মাস কেটে গেছে। সেদিন নীর রোজকার মতো সকালবেলা ব্যালকনির গাছগুলোতে জল দিচ্ছিল। হঠাৎ অন্তরীপ খুব গম্ভীর মুখে ওর ঘরে ঢুকলো। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা? কি হয়েছে? এত সিরিয়াস কেন? তুমি বলেছিলে আমি আসার 1 মাসের মধ্যেই তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, আর এখন 6 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাদের বাড়িতে পেইং গেস্ট। কি এইসব কি বলছো অন্তরী? কি হয়েছে হঠাৎ? কি হয়েছে না হয়েছে সেটা তোমার জানার দরকার নেই। তোমার আর এই বাড়িতে পেইং গেস্ট থাকা চলবে না, ব্যাস। হঠাৎ করে কথাটা খুব কানে লাগলো নীরের। মানুষ বদলায় ও জানে, কিন্তু অন্তরীপ যে বদলাতে পারে সেটা আজ জানলো। চারিদিকটা যেন ঝাপসা হয়ে এলো ওর, জল জমেছে চোখে। এই জলটা অন্তরীপকে ভালোবাসার। এই 6 মাসে যে ওর মনে জায়গা করে নিয়েছে ছেলেটা, ওর অজান্তেই। যাই হোক, প্রতিবাদ করবে না নীর। চলে যখন যেতে বলেছে চলেই যাবে, এই ভেবেই দৃঢ় গলায় বলল, ঠিক আছে তাই হবে, আজই চলে যাব। কথাটা শেষ করেই নীর চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই অন্তরীপ শক্ত করে নীরের হাতটা ধরল। আমার কথাটা এখনো শেষ হয়নি, আর সবটা না শুনে তো যেতেই দেব না। আর কি কিছু বলার বাকি আছে? অফকোর্স বাকি আছে। আজকের পর তুমি আর এই বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকতে পারবে না। থাকলে মালকিন হয়েই থাকতে হবে, বুঝলে? উইল ইউ ম্যারি মি প্লিজ? কি বিয়ে? তোমাকে? হ্যাঁ, আমাকে। পাত্র হিসেবে এমন কিছু খারাপ নই, মানছি নাকটা একটু উঁচু, তবে ওইটুকু তো অ্যাডজাস্ট করাই যায়। অন্তরীপ কথাটা বলেই নীরের হাতে একটা আংটি পরিয়ে দিল আচমকা। নীরের চোখে জল আর মুখে হাসি। আজও অন্তরীপের কাছে বাঁধা পড়ল সারা জীবনের জন্য। আজ খুব শক্ত করে আঁকড়ে ধরল অন্তরীপকে। আর অন্তরীপ তখন নীরের কানে আস্তে গলায় বলল, আমি প্রথমেই যা ভেবেছিলাম একদম ঠিক। তুমি সত্যি একটা অনেক বড় চোর। তুমি আমার মন চুরি করেছ সেই প্রথম দিন থেকে। আমি প্রথমে যা ভেবেছিলাম একদম ঠিক। তুমি সত্যি অনেক বড় চোর। তুমি আমার মন চুরি করেছ সেই প্রথম দিন থেকে।